ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা তোমাদের ক্লাস 11-এর 3 নম্বর যে চ্যাপ্টারটি আছে অর্থাৎ মৌলসমূহের শ্রেণীবিভাগ ও ধর্মাবলীর পর্যায়বৃত্তি, এই চ্যাপ্টারটি থেকে তোমাদের বিগত বছরগুলিতে ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষায় যে সমস্ত কোশ্চেনগুলি এসেছে আমরা একে একে প্রত্যেকটি সাল ধরে সেই সমস্ত কোশ্চেনগুলির উত্তর আলোচনা করব। তোমরা জানো 2020 সালে কোনো এক্সাম হয়নি। নেক্সট আমরা আলোচনা করব 2019 সালে। 2019 সালে যে প্রথম কোশ্চেনটা এসেছিল, প্রথম আয়নায়ন বিভবের ঊর্ধ্বক্রমে সাজাও, অর্থাৎ ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়ালের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। মৌলগুলোর নাম দেওয়া আছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং সিলিকন। এখন এই চারটে মৌলই আছে 3 নম্বর পর্যায়ে। প্রথমে আছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং সিলিকন। সোডিয়াম হচ্ছে 1 নম্বর গ্রুপে, ম্যাগনেসিয়াম হচ্ছে 2 নম্বর গ্রুপে, অ্যালুমিনিয়াম হচ্ছে 13 নম্বরে আর সিলিকন আছে 14 নম্বর গ্রুপে। এখন তোমরা জানো যে কোনো একটা নির্দিষ্ট পর্যায়ে বাঁ দিক থেকে ডান দিকে যত যাবো আমরা তত মৌলগুলোর সাইজ কি অর্থাৎ আকার আস্তে আস্তে ছোট হতে থাকে। এখন সেই হিসেবে আকার যত ছোট থাকবে তত বহিস্থ কক্ষে অর্থাৎ যোজক কক্ষে যে ইলেকট্রনগুলো আছে তার প্রতি নিউক্লিয়াসের যে আকর্ষণ বল তত কি আস্তে আস্তে বাড়তে থাকবে। এখন বহিস্থ কক্ষে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল যত বাড়তে থাকবে সেই বহিস্থ ইলেকট্রনটিকে বার করতে তত বেশি শক্তি পরিমাণ অর্থাৎ আয়নাইজেশন পোটেনশিয়ালের মানও তত বাড়তে থাকবে। সেই হিসেবে আমরা যদি দেখি তাহলে সোডিয়াম, তার থেকে ম্যাগনেসিয়াম, তার থেকে অ্যালুমিনিয়াম এবং তার থেকে সিলিকন, এইটা হওয়া উচিত আয়নাইজেশন পোটেনশিয়ালের অর্ডারটা। কিন্তু আমরা যদি ম্যাগনেসিয়ামের দিকে লক্ষ্য রাখি তাহলে ম্যাগনেসিয়ামের যে যোজক কক্ষ তার যে ইলেকট্রন বিন্যাস সেটা হচ্ছে 3s2, অর্থাৎ এর যে এস অরবিটাল যেটা সেটা হচ্ছে ফুলফিল্ড, অর্থাৎ এটা হচ্ছে ফুলড ফিল্ড। এখন আমরা জানি যে ফুলফিল্ড অরবিটাল থেকে একটা ইলেকট্রনকে যদি বার করতে হয় তাহলে তার যে শক্তির পরিমাণ তা অনেকটা শক্তির পরিমাণ হয়, কারণ কেউই চায় না তার সুস্থায়ী ইলেকট্রন বিন্যাসটাকে ভাঙতে। তাই এক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের আয়নাইজেশন পোটেনশিয়ালের মানটা বেশি, কিন্তু ম্যাগনেসিয়ামের থেকে অ্যালুমিনিয়ামের আয়নাইজেশন পোটেনশিয়ালের মান বেশি না হয়ে ম্যাগনেসিয়ামের মানটা হয় অ্যালুমিনিয়ামের থেকে বেশি আর অ্যালুমিনিয়ামের মানটা হয় ম্যাগনেসিয়ামের থেকে কম। তাহলে আমরা যদি অর্ডারটা করি সোডিয়াম তার থেকে বেশি হচ্ছে ম্যাগনেসিয়াম, কিন্তু এই ম্যাগনেসিয়ামের মানটা আবার অ্যালুমিনিয়ামের থেকে বেশি। তারপর যেটা সিলিকন আছে সেরকম সিলিকন। তাহলে সঠিক যে অর্ডারটা সেটা যদি আমরা সাজাই তাহলে সোডিয়াম হলো, সোডিয়ামের পরে কে চলে আসবে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের পরে কে আসবে ম্যাগনেসিয়াম, তারপরে কে আসবে সিলিকন। এটাই হচ্ছে আয়নাইজেশন পোটেনশিয়ালের সঠিক অর্ডার। পরবর্তী কোশ্চেন হচ্ছে সন্ধিগত মৌলগুলির সাধারণ ইলেকট্রন বিন্যাসটি লেখো। আমরা জানি সন্ধিগত মৌলগুলির সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে n-1 d 1 to 10 অ্যান্ড ns 1 to 2। এটা হয়ে গেল। 3 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ল্যান্থানাইট সংকোচনের কারণ আলোচনা করো। এর জন্য আমার একটা আলাদা ভিডিও দেওয়া আছে, সেখানে তোমরা দেখে নেবে যে ল্যান্থানাইট সংকোচনের কারণ কি। 4 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে কপার এটা হচ্ছে সন্ধিগত মৌল কিন্তু জিঙ্ক এটা সন্ধিগত মৌল নয়, যদিও উভয়ই হচ্ছে ডি ব্লক মৌল। তাহলে এটা ব্যাখ্যাটা করতে গেলে প্রথমেই আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কপার এবং জিঙ্ক তাদের বহিস্থ যে ইলেকট্রন বিন্যাস অর্থাৎ সাধারণ যে ইলেকট্রন বিন্যাস সেটা আমরা প্রথমে দেখে নেব। কপারের যে সাধারণ ইলেকট্রন বিন্যাস সেটা হচ্ছে 3d10 4s1, এটা হচ্ছে ভূমিস্তরের ইলেকট্রন বিন্যাস। আর জিঙ্কের ভূমিস্তরের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3d10 4s2। এখন কপারের দুটি সুস্থায়ী জারণ স্তর আছে, একটা হচ্ছে কপার প্লাস আর একটা হচ্ছে কপার 2+। এটা যখন থেকে কিউ প্লাস অবস্থায়, এটা হচ্ছে কিউপ্লিক অবস্থায়। তাহলে কপার প্লাস থেকে একটা ইলেকট্রন বেরিয়ে চলে যাবে, তখন ইলেকট্রন বিন্যাসটা হয়ে যাবে 3d10। আর Cu2+ আরও একটা ইলেকট্রন বেরিয়ে যাবে, তখন ইলেকট্রন বিন্যাসটা হয়ে যাবে 3d9। আর জিঙ্কের একটা সুস্থায়ী ইলেকট্রন বিন্যাস সুস্থায়ী জারণ স্তর হচ্ছে Zn2+। সেক্ষেত্রে দুটো ইলেকট্রন বেরিয়ে চলে গেল, তখন তাহলে সাধারণ যে ইলেকট্রন বিন্যাসটা হয়ে গেল 3d10। এখন সন্ধিগত মৌলের সংজ্ঞায় বলা আছে যে কোনো মৌলের ভূমিস্তর অবস্থায় অথবা কোনো সুস্থায়ী জারণ স্তরে যদি তাদের অসম্পূর্ণভাবে পূর্ণ ডি অরবিটাল থাকে তখন তাদেরকে বলা হয় সন্ধিগত মৌল। অর্থাৎ ডি অরবিটালটা সম্পূর্ণভাবে পূর্ণ হলে হবে না,
অসম্পূর্ণভাবে পূর্ণ হতে হবে, অর্থাৎ 10-এর কম ইলেকট্রন থাকতে হবে, তবে অসম্পূর্ণ হবে। এখন কপারে এটা হচ্ছে ভূমিস্তর অবস্থায়, তখন ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3d10, অর্থাৎ ডি অরবিটাল তখন কি 10টি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ সম্পূর্ণভাবে পূর্ণ ডি অরবিটাল রয়েছে। যখন কপার প্লাস, তখনও কিন্তু সম্পূর্ণভাবে পূর্ণ ডি অরবিটাল রয়েছে, অর্থাৎ ডিতে সর্বাধিক ইলেকট্রন 10টাই থাকতে হবে, এখানে 10টাই আছে। কিন্তু যখন কপার 2+ দেখছি, তখন ডিতে ইলেকট্রন সংখ্যা থাকছে কটা? 9টা, অর্থাৎ এখানে অসম্পূর্ণভাবে পূর্ণ ডি অরবিটাল রয়েছে 1 2 3 4 5 6 7 8 9টা, অর্থাৎ এখানে ডি অরবিটালটা অসম্পূর্ণভাবে পূর্ণ। জিঙ্কের ক্ষেত্রে ভূমিস্তর অবস্থায় ডিতে 10টা ইলেকট্রন তো সম্পূর্ণভাবে পূর্ণ, আবার এর একটা সুস্থায়ী জারণ স্তর হচ্ছে Zn2+, তখনও দেখা যাচ্ছে ডিতে 10টা ইলেকট্রন রয়েছে, অর্থাৎ জিঙ্কের ভূমিস্তর বা সুস্থায়ী জারণ স্তর কোনো অবস্থাতেই ডি অরবিটাল অসম্পূর্ণভাবে পূর্ণ নয়, কিন্তু কপারের Cu2+ অসম্পূর্ণভাবে পূর্ণ। সুতরাং কপার হচ্ছে একটা সন্ধিগত মৌল, কিন্তু জিঙ্ক কোনো সন্ধিগত মৌল নয়। 2018 সালে যে কোশ্চেনটি এসেছে সেটি হচ্ছে 5 নম্বরে, নিচের কোন মৌলটি ম্যাগনেসিয়ামের সঙ্গে কৌণিক সম্পর্ক দেখায়? কতগুলি মৌল দিয়ে দিয়েছে, সোডিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম এবং ক্যালসিয়াম। এদের মধ্যে বলেছে কোন মৌলটি ম্যাগনেসিয়ামের সাথে কৌণিক সম্পর্ক দেখায়। তাহলে এটা করতে গেলে প্রথমে আমরা মৌলগুলোকে একটু সাজিয়ে নেব। আচ্ছা, প্রথমে ধরো 1 নম্বর পর্যায়, 2 নম্বর পর্যায়, 3 নম্বর পর্যায় এবং 4 নম্বর পর্যায়। এখন আমরা জানি যে কর্ণ সম্পর্ক কেবলমাত্র 2 এবং 3, অর্থাৎ প্রথম হ্রস্ব পর্যায় এবং দ্বিতীয় হ্রস্ব পর্যায়, এই দুটো পর্যায়ে মৌলগুলোর মধ্যেই দেখা যায়। তাহলে এখন আমরা মৌলগুলোকে প্রথমত সাজিয়ে নিচ্ছি। আমরা যদি সাজাই তাহলে এখানে দেখব লিথিয়াম আছে, লিথিয়ামের পরে বেরিলিয়াম, এর নিচে হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম। তাহলে এখানে আমাদের লিথিয়াম লেখা হয়ে গেল, সোডিয়াম লেখা হয়ে গেল, বেরিলিয়াম হয়ে গেল। আচ্ছা, ম্যাগনেসিয়ামের সাথে বলেছে ম্যাগনেসিয়াম লিখলাম, আর বাকি রইল ক্যালসিয়াম। ম্যাগনেসিয়ামের নিচে 4 নম্বর আছে ক্যালসিয়াম। তাহলে যেহেতু কর্ণ সম্পর্ক 2 এবং 3 নম্বর পর্যায়ের ক্ষেত্রে প্রযোজ্য, এখন ম্যাগনেসিয়ামের সাথে আসলে কর্ণ সম্পর্ক দেখা যাচ্ছে কার? লিথিয়ামের। তাহলে উত্তরটা কি হবে? লিথিয়াম। পরবর্তী কোশ্চেন, লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম নিচের মৌলগুলিকে তাদের প্রথম আয়নায়ন এনথালপির ঊর্ধ্বক্রমে সাজাও, অর্থাৎ আয়নাইজেশন পোটেনশিয়ালে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। প্রথমে তাহলে মৌলগুলোকে আমরা দেখে নিচ্ছি, সব প্রত্যেকটি মৌল 2 এবং 3 নম্বর পর্যায়ে আছে। 2 নম্বর পর্যায়ে প্রথমে আছে কি? লিথিয়াম, তার নিচে আছে সোডিয়াম, তারপর এখানে আছে বেরিলিয়াম, তারপর এখানে আছে ম্যাগনেসিয়াম। এখন এটা হচ্ছে 1 নম্বর গ্রুপ, এটা হচ্ছে 2 নম্বর গ্রুপ। এখন আমরা জানি যে 2 নম্বর গ্রুপে যে মৌলগুলো রয়েছে, এখানে কি আছে? বেরিলিয়াম এবং এখানে আছে ম্যাগনেসিয়াম। বেরিলিয়ামের সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2s2, অর্থাৎ বহিস্থ কক্ষের, আর এর হচ্ছে 3s2, অর্থাৎ এখানে 2s2 মানে এখানে দুটো ইলেকট্রন, আর এখানে 3s2 এখানে দুটো ইলেকট্রন, অর্থাৎ এক্ষেত্রে ফুলফিল, এক্ষেত্রে ফুলফিল। তাহলে আমরা লিখতে পারি যে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম এদের যে আয়নাইজেশন পোটেনশিয়াল, অর্থাৎ প্রথম আয়নন বিভব, তাদের মান অবশ্যই লিথিয়াম এবং সোডিয়ামের থেকে বেশি। এখন আমরা দেখে নেব এই লিথিয়াম এবং সোডিয়াম এখানে, আর এখানে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম, এই দুটোর মধ্যে কাদের আয়নাইজেশন পোটেনশিয়াল মানটা বেশি। এখন আমরা জানি কোনো একটা গ্রুপে যখন ওপর থেকে নিচের দিকে আসবো, আকার বাড়ার সাথে সাথে কী হয়? তাদের আয়নাইজেশন পোটেনশিয়ালের মানটা কমতে থাকে। তাহলে এই দুটোর মধ্যে আমরা দেখে নিচ্ছি যে লিথিয়াম, সোডিয়ামের থেকে লিথিয়ামের আয়নাইজেশন পোটেনশিয়ালের মানটা বেশি। আবার বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেরিলিয়ামের আয়নাইজেশন পোটেনশিয়ালের মানটা কি ম্যাগনেসিয়ামের থেকে বেশি, অর্থাৎ ম্যাগনেসিয়ামের থেকে বেরিলিয়ামের আয়নাইজেশন পোটেনশিয়ালের মান বেশি। তাহলে এখন টোটালটা যদি আমরা সাজাই, সোডিয়ামের আয়নাইজেশন পোটেনশিয়ালের মান সব থেকে কম, তার থেকে লিথিয়ামের বেশি, তার থেকে ম্যাগনেসিয়াম, তার থেকে বেরিলিয়াম। এটাই হচ্ছে সঠিক আয়নাইজেশন পোটেনশিয়ালের অর্ডার। পরবর্তী কোশ্চেন, 7 থেকে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে নিম্নলিখিত মৌলগুলিকে তড়িৎ ঋণাত্মকতার নিম্নক্রমে সাজাও। মৌলগুলির নাম দিয়েছে সিলিকন, নাইট্রোজেন, ফ্লুরিন এবং ক্লোরিন। এদের কি বলেছে? তড়িৎ ঋণাত্মকতা, অর্থাৎ ইলেকট্রন নেগেটিভিটির নিম্নক্রমে সাজাতে হবে। এখন এই প্রত্যেকটি মৌল, এগুলোকে আমরা প্রথমে তাতে সাজিয়ে নিচ্ছি। এটা প্রত্যেকটি 2 নম্বর এবং 3 নম্বর পর্যায়ে আছে, আর এদের গ্রুপ হচ্ছে 14 আছে, 15, 16 অ্যান্ড 17। আচ্ছা, 14 নম্বরে যে প্রথম যে মৌলটা আছে সিলিকন, এখানে কোথায় আছে? সিলিকন। তারপর 15 নম্বরে আছে নাইট্রোজেন, 16 নম্বরে কোনো মৌল নেই, আর এক্ষেত্রে 17 নম্বরে এখানে আছে ফ্লুরিন আর এখানে আছে ক্লোরিন।
অর্থাৎ এখানে সিলিকন, নাইট্রোজেন, ফ্লোরিন এবং ক্লোরিন এই মৌলগুলো আছে। এখন আমরা জানি যে কোনো একটা নির্দিষ্ট পর্যায়ে বাঁ দিক থেকে ডান দিকে যত যাব তত কি ইলেকট্রোনেগেটিভিটি অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতার মান আস্তে আস্তে বাড়তে থাকে। সেই হিসেবে আমরা বলতে পারি যে সিলিকন এবং নাইট্রোজেন এদের তড়িৎ ঋণাত্মকতা যে মান তার থেকে ফ্লোরিন এবং ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা মান বেশি। এখন আমরা দেখব এই ফ্লোরিন এবং ক্লোরিন আর এক্ষেত্রে সিলিকন এবং নাইট্রোজেন এইগুলোর মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। এখন ফ্লোরিন এবং ক্লোরিন এর মধ্যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান ক্লোরিনের থেকে বেশি, তাহলে ক্লোরিনের থেকে ফ্লোরিনের বেশি হয়ে গেল। আবার সিলিকন এবং নাইট্রোজেন, এখানে সিলিকন আছে তার ডান দিকে নাইট্রোজেন আছে, তাহলে এক্ষেত্রে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান সিলিকনের থেকে বেশি। এখন দেখা যাচ্ছে নাইট্রোজেন এবং ক্লোরিন তাদের তড়িৎ ঋণাত্মকতার মান প্রায় সমান, তাহলে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান ক্লোরিনের সমান। তাহলে ঊর্ধ্বক্রমে যদি সাজাই সিলিকন তার থেকে বেশি নাইট্রোজেন, এটা হচ্ছে ক্লোরিন, সব থেকে বেশি হচ্ছে ফ্লোরিন। কিন্তু আমাদের বলেছে যে নিম্নলিখিত মৌলগুলিকে তাদের তড়িৎ ঋণাত্মকতা নিম্নক্রমে সাজাও, তাহলে নিম্নক্রমে যদি সাজাই তাহলে সব থেকে বেশি হচ্ছে ফ্লোরিন, তারপরে হচ্ছে ক্লোরিন, সমানই হচ্ছে নাইট্রোজেন, তারপরে হচ্ছে সিলিকন। এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার নিম্ন ক্রম। 2018 নেক্সট যে কোশ্চেনটি আছে 8 দাগের, সেখানে বলা হয়েছে যে একটি মৌলের পরমাণুর সর্ববহিস্থ ইলেকট্রন বিন্যাস বলে দিয়েছে 3s2 3p3। এখন দীর্ঘ পর্যায় সারণীতে মৌলটির অবস্থান উল্লেখ করতে বলেছে। এখন মৌলটির সাধারণ যে ইলেকট্রন বিন্যাস সেটা হচ্ছে ns2 np3। ইলেকট্রন বিন্যাস দেখে বুঝতে পারছো যে মৌলটা হচ্ছে পি ব্লক মৌল। তাহলে প্রথমে ইলেকট্রন বিন্যাস দেখে ঠিক করে নিতে হবে যে সেই মৌলটি কোন ব্লকে। এখন এটা ঠিক করে নিলাম যেটা পি ব্লকে। এখন এন এর মান কত? 3, তাহলে এন এর মান হচ্ছে n সমান 3, অর্থাৎ মৌলটি পর্যায়ে হচ্ছে 3 নম্বর পর্যায়ে অবস্থান করছে। এখন গ্রুপ অর্থাৎ কোন শ্রেণীতে অবস্থান করছে সেটা দেখতে গেলে এখানে দেখতে হবে মোট ইলেকট্রন করা 2 প্লাস 3টে মানে 5 ইলেকট্রন। সেই 5-এর সাথে আমরা যোগ করে দেবো কত? 10, অর্থাৎ 15। তাহলে 15 নম্বর শ্রেণীতে অবস্থান করছে, অর্থাৎ মৌলটির পর্যায় হচ্ছে 3 এবং শ্রেণী হচ্ছে 15। নেক্সট 9 থেকে যে কোশ্চেনটা এসেছে সেটা হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন গ্রহণ এনথালপি, অর্থাৎ এখানে ইলেকট্রন গ্রহণ এনথালপি মানে ইলেকট্রন অ্যাফিনিটি অর্থাৎ ইলেকট্রন আসক্তি, সেটার মান সালফার অপেক্ষা কম কেন? অর্থাৎ অক্সিজেন তার ইলেকট্রন গ্রহণ এনথালপির মান সালফার অপেক্ষা কম কেন? এটা করার জন্য প্রথমে আমরা দেখিনি যে এটা কোন গ্রুপে রয়েছে। আচ্ছা, অক্সিজেন তার নিচে আছে সালফার, অক্সিজেন আছে 2 নম্বর পর্যায়ে এবং সালফার আছে 3 নম্বর পর্যায়ে এবং প্রত্যেকের শ্রেণী হচ্ছে 16। এখন আমরা জানি যে কোনো একটা নির্দিষ্ট গ্রুপে যত আমি ওপর থেকে নিচের দিকে নেমে আসবো তত মৌলের সাইজ অর্থাৎ আকার বাড়ার সাথে সাথে তার যে ইলেকট্রন গ্রহণ এনথালপি তার মানটাও আস্তে আস্তে কমতে থাকে। তার কারণ কি? তোর এটা অক্সিজেন আর এখানে সালফারের সাইজ এর থেকে অনেক বেশি, তাহলে এই যে নিউক্লিয়াস আর এই যে নিউক্লিয়াস, এখন ইলেকট্রন গ্রহণ এনথালপি মানে কি ইলেকট্রনটা বহিস্থ কক্ষপথে ঢুকবে, এখন ইলেকট্রনটা কোথায়? বহিস্থ কক্ষপথে ঢুকবে। এখন নিউক্লিয়াসের আকর্ষণ বলটা যত বেশি হবে বহিস্থর দিকে তত কি সেই ইলেকট্রনকে টানার প্রবণতা তত বেশি হবে। এক্ষেত্রে যেহেতু সালফারের আকৃতিটা বড় সেই কারণে হওয়াটা উচিত কি যে সালফারের ইলেকট্রন অ্যাফিনিটির মানটা কম হওয়া উচিত, আর অক্সিজেনের যেহেতু আকার ছোট অর্থাৎ আকর্ষণ বলটা বেশি হবে সেহেতু অক্সিজেনের ইলেকট্রন গ্রহণ এনথালপির মানটা কি বেশি হওয়া উচিত। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে কি আমরা এখন আলোচনা করব যে যে ইলেকট্রনগুলো অক্সিজেন গ্রহণ করবে এবং সালফার গ্রহণ করবে তারা কোন কক্ষে অবস্থান করছে। এখন অক্সিজেন তার যে সাধারণ ইলেকট্রন বিন্যাস অর্থাৎ বহিস্থ কক্ষে যে ইলেকট্রন বিন্যাসটা আমরা নেবো সেটা হচ্ছে 2s2 2p4, আর সালফারের যে ইলেকট্রন বিন্যাস নেবো সেটা হচ্ছে 3s2 3p4। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে বহিস্থ ইলেকট্রনগুলো ঢুকবে এসে কোথায়? 2p-তে, আর এখানে বহিস্থ ইলেকট্রন যেটা এসে ঢুকবে কোথায়? 3p-তে। এখন ওপর থেকে নিচের দিকে এলে যত আকার বাড়ছে, আকার বাড়ার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই তাদের উপকক্ষ অথবা অরবিটালগুলো যেগুলো আছে তাদের আকারও নিশ্চয়ই ওপর থেকে নিচের দিকে আসলে বাড়তে থাকবে। এখন ধরে নাও আমরা যদি এটা এইভাবে ভাবি যে এটা হচ্ছে 2p কার অক্সিজেনের, আর এটা ধরলাম 3p, ধরে নাও এটা বড় করে লিখলাম অর্থাৎ অরবিটালের আকারটা বড়, এক্ষেত্রে অরবিটাল যে পিকচার ডায়াগ্রাম সেটা বড় হবে, এক্ষেত্রে আমি এইভাবে আঁকলাম। যাই হোক, তাহলে এক্ষেত্রে ইলেকট্রন এটা হচ্ছে সালফারের আর এটা হচ্ছে অক্সিজেনের, তাহলে এক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কি ছিল? 2p4 1 2 3 4, আর এক্ষেত্রে ছিল 3p4 1 2 3 4। এখন
এক্ষেত্রে যে ইলেকট্রনটা গ্রহণ করবে তারা আসলে ঢুকবে কোথায়, 2p-তে, আর এক্ষেত্রে ঢুকবে 3p-তে। এখন 2p-র সাইজটা হচ্ছে 3p থেকে কম, তাহলে সাইজটা যদি 2p কম হয়, যে ইলেকট্রনগুলো এসে এখানে প্রবেশ করবে, তাহলে সাইজ কম হওয়ার জন্য তো কম জায়গার মধ্যে ইলেকট্রনগুলো থাকবে, তাহলে তাদের মধ্যে যে বিকর্ষণ বলটা, সেই বিকর্ষণ বলটা কার ক্ষেত্রে বেশি হবে? যেহেতু অক্সিজেনের ক্ষেত্রে অরবিটালের সাইজটা ছোট, তাই বিকর্ষণ বলটা এক্ষেত্রে বেশি হবে, আর সালফারের ক্ষেত্রে কী হবে, বিকর্ষণ বলটা কম হবে। তাহলে যে আগত ইলেকট্রনগুলো আসছে তাদের মধ্যে যে বিকর্ষণ বলটা, সেই বিকর্ষণ বল কার বেশি হবে? অক্সিজেনের ক্ষেত্রে বিকর্ষণ বল ইলেকট্রনগুলোর মধ্যে বেশি হবে, আর সালফারের ক্ষেত্রে বিকর্ষণ বলটা কি কম হবে। তাহলে বিকর্ষণ বল যদি বেশি হয়, তাহলে তার যে ইলেকট্রন গ্রহণের যে প্রবণতা, সেটা নিশ্চয়ই অপরটা থেকে কম হবে। অর্থাৎ অক্সিজেনের ইলেকট্রন গ্রহণের প্রবণতা সালফার থেকে কম, তাহলে নিশ্চয়ই ইলেকট্রন এফিনিটি কার বেশি? সালফারের বেশি। কার থেকে? অক্সিজেনের থেকে। তাহলে মেইন যে রিজন সেটা হচ্ছে ইলেকট্রনটা কোন অরবিটালে এসে ঢুকছে। এখানে ঢুকছে 2p-তে, এখানে ঢুকছে 3p-তে। 2p সাইজ যেহেতু ছোট, তাই যে ইলেকট্রনগুলো আসবে তাদের মধ্যে বিকর্ষণ বলটা বেশি হবে, আর এক্ষেত্রে বিকর্ষণ বলটা কি তুলনামূলকভাবে কম হবে। তাহলে এর যে ইলেকট্রন গ্রহণের প্রবণতা সেটা কম হবে, এর ইলেকট্রন গ্রহণের প্রবণতাটা বেশি হবে। তাহলে আয়নাইজেশন পোটেনশিয়াল যেটা মান, সেটা অক্সিজেনের ক্ষেত্রে হবে কম প্রকৃতপক্ষে, আর সালফারের ক্ষেত্রে হবে বেশি। এটা কেবলমাত্র 2 নম্বর এবং 3 নম্বর ক্ষেত্রেই প্রযোজ্য। এরপর যখন আসবে 4 বা 5, সেক্ষেত্রে যেরকম অর্ডার হয় সেরকমই অর্ডার হবে। তার কারণ হচ্ছে সেক্ষেত্রে সাইজগুলো এতটা ফ্যাক্টর করবে না, যেহেতু 2 নম্বর আছে তার সাইজটা খুবই কম, এবং সেক্ষেত্রে বিকর্ষণ বলের মানটা খুবই বেশি। 2017 সাল, 2017 সালে এখান থেকে একটাই কোশ্চেন এসেছিল। সেই কোশ্চেনটা হচ্ছে, নিম্নলিখিত আয়নগুলিকে ব্যাসার্ধের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। সোডিয়াম প্লাস, F মাইনাস, O2 মাইনাস এবং Mg2 প্লাস, এই মৌলগুলোকে তাদের আয়নের যে ব্যাসার্ধ তাদের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। এখন প্রথমে মৌলগুলোকে আমরা সাজিয়ে নিচ্ছি এইভাবে। দেখো, ম্যাগনেসিয়াম 2 প্লাস, সোডিয়াম প্লাস, ফ্লুরিন মাইনাস অ্যান্ড অক্সিজেন 2 মাইনাস। এখন প্রথমে আমি লিখছি প্রোটন সংখ্যা। ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা কটা আছে? ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 12টা, সোডিয়ামের প্রোটন সংখ্যা 11টা, ফ্লুরিনের প্রোটন সংখ্যা 9টা এবং অক্সিজেনের প্রোটন সংখ্যা 8টা। কারণ প্লাস হোক আর মাইনাস হোক, মানে ইলেকট্রন গ্রহণ করুক বা বর্জন করুক, প্রোটন সংখ্যা তো সেম, কারণ নিউক্লিয়াস থাকে। তাহলে প্রোটন সংখ্যা যেগুলো আছে সেগুলোই থাকলো। কিন্তু ইলেকট্রন সংখ্যার ক্ষেত্রে দেখা যাচ্ছে ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাহলে ম্যাগনেসিয়ামে 10টা, সোডিয়াম 1টি ইলেকট্রন ছেড়েছে, এক্ষেত্রে 10টি ইলেকট্রন। ফ্লুরিন কী করেছে? 1টি ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে ফ্লুরিন ইলেকট্রন হচ্ছে 10টা, আর অক্সিজেন 2টো ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে অক্সিজেন ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টা। তাহলে প্রত্যেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ইলেকট্রন সংখ্যা সেম, কিন্তু প্রোটন সংখ্যার মান হচ্ছে আলাদা। এখন প্রোটন সংখ্যার মান যত বেশি হবে, অর্থাৎ নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা যত বেশি হবে, তত যে বাইরে যে ইলেকট্রনগুলো রয়েছে তাদের প্রতি আকর্ষণ বলটা কি তত বেশি হবে। তাহলে বহিস্থ কক্ষে যে ইলেকট্রনগুলো রয়েছে তার প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল যত বেশি হবে, তত কী হবে, সেই কক্ষপথে আকার সেটা কি আরও নিউক্লিয়াসের দিকে এগিয়ে আসবে। তার মানে কি, সেই পরমাণুর ব্যাসার্ধ তত ছোট হতে থাকবে। তাহলে সেই রেসপেক্টে আমরা বলতে পারি যে ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা 12টা, ইলেকট্রন সংখ্যা 10টা, তা এর আকর্ষণ বল কি সব থেকে বেশি। তাহলে ম্যাগনেসিয়ামের সাইজটা হচ্ছে সব থেকে কম, তার থেকে হচ্ছে 11টা প্রোটন 10টা ইলেকট্রনকে আকর্ষণ করছে, তাহলে হচ্ছে সোডিয়াম প্লাস। তারপর এখানে 9টা প্রোটন আছে, কিন্তু ইলেকট্রন সংখ্যা বেশি হয়ে গেছে, তাহলে এখানে আকর্ষণ বলটা কি এদের থেকে অবশ্যই কম, সেই কারণে কি এর আকারটা এদের থেকে বেশি। ফ্লুরিন, এক্ষেত্রে আবার প্রোটন সংখ্যা আছে মাত্র 8টা, কিন্তু ইলেকট্রন সংখ্যা আছে 10টা, এর থেকে প্রোটন সংখ্যা কমে যাচ্ছে, কিন্তু ইলেকট্রন সংখ্যা সেম থাকছে, তাহলে এক্ষেত্রে কি আকর্ষণ বলটা আরও কম হবে, তাই অক্সিজেনের রেডিয়াসটা আরও কম। এটা হচ্ছে তাদের পরমাণুর যে ব্যাসার্ধ তার অর্ডার।